As it relates to Bangladesh, both আমি বলতে চাই আমাদের লোক এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায়। এই তৃতীয় পক্ষ আমরা আজকে শোক দিবস পালন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী যেখানে বসে আজকের ভিডিও দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও তথ্য শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এবং সেই সাথে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। সবার আগে আপনার হাতে আমার এই ভিডিও পৌঁছে যাবে। বাংলাদেশের রাজনীতি বড় ধরনের আন্দোলন এবং দমন নিপীড়ন চলতেছে। আদালতে 6 শিক্ষার্থীর জন্য যারা ডিবি হেফাজতে আছে তাদের জন্য আজকে শুনানি হয়েছে, সেখানে প্রচুর গণ্ডগোল হয়েছে এবং অন্যদিকে গ্রেপ্তার বাণিজ্য না করার পরামর্শ দিয়েছেন ঢাকা পুলিশ বিভাগের পক্ষ থেকে এবং মির্জা ফখরুলকে প্রশ্ন করেছেন কাদের এই ধ্বংস এই জ্বালা পুরো কে করেছে তার কাছে জিজ্ঞেস করছে এবং ঢালাওভাবে গ্রেপ্তার না করার জন্য মির্জা ওবায়দুল কাদের তিনি বলেছেন। এবং আজকে এই বাংলাদেশের যে পরিস্থিতি সব মিলিয়ে আমাদের এই বাংলাদেশের জনগণ এবং ছাত্র সমাজ কীভাবে আছে তার আপনাদের মাঝে আমরা ভিডিও আকারে তুলে ধরছি। বিভিন্ন সংবাদের মাধ্যমে আপনারা যা জানতে পারবেন সেগুলো আজকে দেখবেন এবং সেই সাথে আপনাদের কমেন্ট এবং মন্তব্য জানাবেন। বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কী এবং এই হট্টগোলের মাধ্যমে এই কারফিউর মাধ্যমে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের অনেক সন্তান হারা মা পিতা তারা হাজারি এবং আজকে শোক দিবস পালন করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গাতে হতাহতদেরকে দেখতে গিয়েছেন। চলুন আমরা মূল ভিডিও দেখে আসি। as it relates to Bangladesh, both বাংলাদেশের সাথে সম্পর্কিত সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশ বা বিক্ষোভের স্বাধীনতার প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি। peaceful assembly. বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংকট সমাধানে সরকারি ও বেসরকারি উভয় পক্ষকে আবারও আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ আহ্বান জানান। কোটা সংস্কার আন্দোলন, ছাত্রদের বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন, সহিংসতা, হতাহত সহ বাংলাদেশের চলমান পরিস্থিতি এখন টক অব দ্য ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট। নিয়মিত ব্রিফিংয়ে প্রায়ই আলোচনায় থাকছে বাংলাদেশ। এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব জানতে চাওয়া হয়। সোমবারের প্রেস ব্রিফিংয়ে এর ব্যতিক্রম হয়নি। এদিন হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের কাছ থেকে জোর করে বিবৃতি নেয়ার বিষয়টি তুলে ধরে প্রশ্ন করেন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী। তার প্রশ্নটি ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশ পাওয়ার পর সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরপরাধ তরুণ তরুণীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাত্রদের গুলি করে হত্যা করছে এবং ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতনের মাধ্যমে তাদের বিবৃতি দিতে বাধ্য করেছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? হেফাজতে থাকার বিষয়টি সরকার নিয়ন্ত্রিত মিডিয়ায় দেখানো হয়েছে, যেখানে তাদের নির্যাতিত হওয়ার চিহ্ন দেখা গিয়েছে। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, as it relates to Bangladesh, বাংলাদেশের সাথে সম্পর্কিত সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই আমরা বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশ বা বিক্ষোভের স্বাধীনতার প্রতি আমাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা সারা বাংলাদেশের টেলিযোগাযোগ পুনরুদ্ধারের বিষয়ে সচেতন, কিন্তু আমরা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া পরিষেবাগুলিতে সম্পূর্ণ এবং নিরবিচ্ছিন্ন জনসাধারণের প্রবেশাধিকারের জন্য আহ্বান জানাচ্ছি। এটি আমাদের মার্কিন জনগণ সহ বাংলাদেশের জনগণের গুরুত্বপূর্ণ তথ্য জানার প্রবেশাধিকারে সক্ষম হবে। এ সময় মুশফিকুল ফজল আনসারী আরেকটি প্রশ্ন করে বাংলাদেশের ছাত্র বিক্ষোভের সঙ্গে একাধিক মার্কিন সিনেটরদের একাত্মতা প্রকাশ করার ব্যাপারে ডিপার্টমেন্ট অব স্টেটের মন্তব্য জানতে চান। তার প্রশ্নটি ছিল, হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অসংখ্য সদস্য এবং সিনেটরকে বাংলাদেশের ছাত্র বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে দেখেছি। কংগ্রেসম্যান লয়েড ডগেট বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র বিক্ষোভকে জঙ্গি বলে বর্ণনা করেছেন, আর এই জঙ্গিরা হচ্ছে ভয়ঙ্কর প্রাণঘাতী শক্তি। তিনি আরো বলেছেন, হাসিনাই একমাত্র জঙ্গি যিনি শান্তিরক্ষী বাহিনী
বাহিনীর যানবাহন ব্যবহার করা সৈন্যদের ছাত্রদের ওপর হামলা ও তাদের হত্যা করার নির্দেশ দিয়েছেন। বাইডেন প্রশাসনকে অবশ্যই এই দমন-পীড়নের বিরুদ্ধে সাহসিকতার সাথে কাজ করতে হবে বলেও তিনি জানান। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারতীয় বংশোদ্ভূত এই উপপ্রধান মুখপাত্র বলেন, We of course support all যারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চায়, আন্দোলন করতে চায়, তাদের সব ধরনের প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। বিষয়টি কংগ্রেসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমি নির্দিষ্ট চিঠিপত্রের ব্যাপারে কথা বলতে পারছি না। তবে মার্কিন কংগ্রেসে আমাদের সহকর্মীদের যে কোনো প্রশ্নের জন্য আমরা অবশ্যই গভীরভাবে প্রতিক্রিয়া জানিয়ে থাকি। questions our colleagues in the Congress might have. Go ahead. In the প্রেস back. ব্রিফিংয়ে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা, লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিক্ষোভ সহ নানা বিষয় উঠে আসে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি। Thanks everybody. কোটা সংস্কার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছেন। এ সময় মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এর পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ জানিয়ে সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অনেকটা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে তার ম্যান্ডেট অনুসারে তিনি পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন। জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করার কড়া সমালোচনাও করেন জাতিসংঘ মহাসচিব। স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব তথ্য জানান। ব্রিফিংয়ের প্রথমে তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন। বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পাওয়ার পর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ বিষয়ে রাজধানী ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানোর শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশের প্রতি আমরা মানবাধিকারের প্রতি সম্মান ও সমুন্নত রাখার আহ্বান জানাই। বাংলাদেশের ভেতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি আমরা পেয়েছি। আমরা এটা স্মরণ করিয়ে দিতে চাই এবং আবারও বলতে চাই যে জাতিসংঘের সেনা ও পুলিশ দিয়ে অবদান রাখা দেশগুলো শুধু তখনই জাতিসংঘ চিহ্নিত এবং জাতিসংঘের চিহ্ন সম্বলিত সরঞ্জাম ব্যবহার করতে পারে যখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের অধীনে তাদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে কোনো ম্যান্ডেটেড কাজ দেওয়া হয় তখন। ডুজারিকের বিবৃতির পর প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ প্রতিদিনের নিউ ইয়র্ক প্রতিনিধি লাবলু আনসার একটি প্রশ্ন করেন। তার প্রশ্নটি ছিল, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করেছে যে সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ন্যায় বিচার করা হবে এবং পক্ষপাতিত্বহীন এবং বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হবে। এসব পদক্ষেপের প্রেক্ষিতে আপনার পর্যবেক্ষণ কি? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমাদের পর্যবেক্ষণ হলো ঠিক 2 মিনিট আগে যেটা বলেছি সেটা। তাতে সব রকম সহিংস ঘটনা যথাযথ তদন্ত হতে হবে স্বচ্ছতার সঙ্গে এবং পক্ষপাতিত্বহীনভাবে। এসব সহিংসতায় জড়িতদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এক পর্যায়ে লাবলু আনসার আবার জানতে চান, আমার আরও জানার আছে, সেনাবাহিনী মোতায়েনের পর ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। সরকারি ও বেসরকারি সম্পদের ভয়াবহ ধ্বংসলীলার বিষয় প্রকাশিত হয়েছে। এরকম একটি ভয়াবহ ক্ষতির বিষয়ে বাংলাদেশকে কি কোনো সহায়তা দেবে জাতিসংঘ? জবাবে ডুজারিক বলেন, সংকটের সময় যে কোনো দেশকে আমরা সবসময় সংলাপে সহায়তা করতে প্রস্তুত। বিশ্বের কোথাও প্রতিবাদ বিক্ষোভের সময় যেসব মানুষ দুঃখজনকভাবে তাদের সম্পদ হারান অথবা পরিবারের সদস্যদের হারান, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো স্কিমের সঙ্গে জাতিসংঘ জড়িত নয়। এরপরই অনলাইনে যুক্ত হয়ে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি প্রশ্ন করেন। তার প্রশ্নগুলো হলো, বাংলাদেশ ইস্যুতে আমার 3টি প্রশ্ন আছে, তা খুব দ্রুত হবে। বাংলাদেশে তরুণ নিরপরাধ জনগণের বিরুদ্ধে গুলি করে এবং তাদেরকে
নিজেদের হেফাজতে নিয়ে জোরপূর্বক বিবৃতি দেওয়ানোর কূটকৌশল চালাচ্ছে আইন প্রয়োগকারী এজেন্সি। এতে তাদের ভূমিকার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের পর্যবেক্ষণ কি? মুশফিক, আমি পুনরাবৃত্তি করছি। জাতিসংঘ মহাসচিব বলেছেন, বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারীরা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য রিপোর্ট আছে। এসব রিপোর্টে উদ্বেগ জানিয়েছেন মহাসচিব। এসব নিয়ম লঙ্ঘনের সঙ্গে যারা জড়িত তাদেরকে জবাবদিহিতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। দ্বিতীয় প্রশ্নে মুশফিকুল ফজল আনসারী জানতে চান, এই একই বাহিনী অন্য দেশগুলোতে থাকা জাতিসংঘের পতাকা তলে এসব লোকদের নিয়ে জাতিসংঘ মহাসচিব স্বস্তি প্রকাশ করেন? এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এটা পরিষ্কার যে আমরা বাংলাদেশের উপর এবং বাংলাদেশের শান্তিরক্ষীদের উপর নির্ভর করি। তারা মানবাধিকার সমুন্নত রাখতে এবং এর সম্মানার্থে শান্তিরক্ষী মিশনগুলোতে কাজ করে চলেছেন। আপনার শেষ প্রশ্ন কি? তৃতীয় প্রশ্নে মুশফিকুল ফজল জানতে চান, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন তার অফিস তাদের তদন্তে সহায়তা করতে প্রস্তুত। মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো, আন্তর্জাতিক বিজ্ঞজন এবং নোবেল বিজয়ীরা এমন পরিস্থিতিতে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি জানিয়ে আসছেন। এর প্রেক্ষিতে মহাসচিবকে ব্যবস্থা নিতে কতটা তথ্য প্রমাণ প্রয়োজন হবে? এই প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, ম্যান্ডেটের অধীনে সবসময় ব্যবস্থা নিতে প্রস্তুত জাতিসংঘ মহাসচিব। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি। আমি বলতে চাই, আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সজ্জিত করে কোথাও অবস্থান নিতে বলিনি। মির্জা ফখরুল, তাকে আমি প্রশ্ন করতে চাই, মির্জা ফখরুল সাহেবের কাছে আবার সবাই নিরপরাধ, সবাই অসহায়। তাহলে প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞ চালালো কারা? কারা অগ্নিসংযোগ করলো? কারা রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করল? আজকে বাংলাদেশে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এগুলা কারা করেছে? আজকে কোথায় কোথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। আমি পরিষ্কার বলতে চাই, এই ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী ছিলাম না। এখন অপবাদ দেওয়া হচ্ছে আক্রান্তদের। আমরা তো আক্রান্ত ছিলাম, আমাদের হাতে অস্ত্র ছিল না। আজকে অনেকে বলেন এখানে পার্টির লোকজন কম ছিল, অনুপস্থিত ছিল। আমি বলতে চাই, আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সজ্জিত করে কোথাও অবস্থান নিতে বলিনি। আমরা তো আক্রান্ত হচ্ছি, নিরস্ত্ররা সশস্ত্র ব্যক্তিদের দ্বারা আক্রান্ত। আজকে সেতু ভবনের দিকে তাকা, বিটিভি ভবনের দিকে তাকা, মেট্রো রেলের দিকে তাকান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে তাকান, হানি ফ্লাইওভারের দিকে তাকান, 235টি থানা পুলিশ বক্স ভস্মীভূত হয়েছে, সেগুলোর দিকে তাকান। ফখরুল সাহেব, এগুলো কি আমরা করেছি? কারাই নারকীয় বর্বরতার আশ্রয় নিয়েছে, তাদের সাথে আপনি জাতীয় ঐক্য করছেন। স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, আজকে দেখ নরসিংদী কারাগার থেকে অস্ত্রাগারের গুলি, অস্ত্রাগারের অস্ত্র কারা নিয়ে গেছে? কোন জঙ্গি শক্তি?
ফখরুল সাহেব আপনার বন্ধু, আপনাদের দোসর, সেই জন্য আজকে ইগনোর করছে। সারা দেশ দেখেছে, জাতি দেখেছে কি করেছেন আপনারা নরসিংদী, কি করেছেন নারায়ণগঞ্জে, কি করেছেন গাজীপুরে, কি করেছেন চট্টগ্রামে। 6 তলা ভবন থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে, আমাদের কর্মীদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এসব কি ফখরুল সাহেব আপনার চোখে পড়েন? মিথ্যা পেশাদি করছে। ছাত্র আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলনকে কারা হাইজ্যাক করবে, কারা শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করছে, এই আন্দোলনকে ভিন্ন ধারায় প্রবাহিত করে কারা সরকার পতন আন্দোলনের রূপ দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুনুন ফখরুল সাহেব, সব তথ্যই আমাদের কাছে আছে। এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায় ডিবির কাস্টডিতে কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখতে। এটা আমাদের আইনে কোথায় আছে, বাংলাদেশের আইনে? এটাই আমরা দেখতে চাই। এক হলো নৈতিক দায়িত্ব, আইনত সে বাধ্য পুলিশ বা তাই এজেন্সির তাদের প্রোটেকশন দেয়া। 6 জন সমন্বয়কারী আন্দোলন, এটা আবারও বলি, আমরা কিন্তু এই আন্দোলনেরও কেউ না, আমরা নাগরিক এবং আইনজীবী। আমরা এসছি সেই দায়িত্ব থেকে যে আমরা দেখছি অন্য 6 জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছেন। একই কথা, ওনারা কিন্তু নাবালক না, ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের। এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে, এটা অ্যাডমিটেড, কেউ ডিবেট করছে না যে তারা কাস্টাডিতে আছে। সরকার পক্ষ বলছেন ওই কাস্টাডি লিগাল, আমরা বলছি সেই কাস্টাডি লিগাল না। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন। এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায়? ওনাদের কি মুখের কথার উপর আমরা ধরে নিব না? ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন যে কিসের ভিত্তিতে ওদেরকে ওখানে নেওয়া হয়েছে। আমরা শুধু চাচ্ছি যে ওদের থেকে আমরা শুনি, কারণ আমরা জানি যে ওনাদেরকে হসপিটাল থেকে নেওয়া হয়েছে। হসপিটালে যখন বলা হয়েছে ডিসচার্জ অর্ডার নাই, তখন বলা হয়েছে এটা লাগবে না। আর 6.5-8 ঘন্টা ধরে আমরা কেউ জানতাম না তারা কোথায় আছে। তারপর এডমিশন এসছে যে তারা ডিবির কাছে। হ্যাঁ, সব ভোরবেলার দিকে জানা গেছে 5:10 যে ওনারা কোথায় আছেন। পরের দিন আমরা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে শুনেছি যে তারা ডিবির কাছে আছে। সেটা তো এডমিটেড, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো, যে তথ্যগুলো এসছে সেগুলো মুছে ফেলেন না, সেগুলো বলেন যে কে ডিবির কাস্টডিতে। এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায় ডিবির কাস্টডিতে কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখতে। এটা আমাদের আইনে কোথায় আছে, বাংলাদেশের আইনে? এটাই আমরা দেখতে চাই। এক হলো নৈতিক দায়িত্ব, আইনত সে বাধ্য পুলিশ বা তাই এজেন্সির তাদের প্রোটেকশন দেয়া, তারা বাধ্য এবং সেই হিসেবে দেয়া হয়েছে। এখন তার মা বাবা বলতেছে যে তারা কোনো সরকার তাদের আটকায় রাখে নাই, কিন্তু এই 2 জন অ্যাডভোকেট বলছে যে তাদের ডিটেন আটক রাখা হয়েছে। তো তাদের অ্যারেস্ট করলো না আটকায় রাখলো, সেদিকে তারা আলোকপাত করে নাই। আপনারা দেখেছেন, আমি কোর্টে বারবার বলেছি যে 1.5 পাতার একটা পিটিশন, যার মধ্যে কিছু নাই, কোনো স্টেটমেন্ট নাই, কোনো নাই। তো সেখানে তারা যে আর্গুমেন্ট করতেছে বাইরের জিনিস, যা আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার, নতুন ফ্যাক্ট নিয়ে, বাইরের ফ্যাক্ট নিয়ে আর্গুমেন্ট করার কোনো এখতিয়ার পিটিশনার। এই তৃতীয় পক্ষ, আমরা যা বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে, তার প্রমাণ হলো এই বাচ্চাকে কিল করার মধ্যে দিয়ে। যেখানে সরকার বলছে যে 150 মারা গেছে, এই 150 যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে, যেহেতু তারা একটা বাচ্চার ঘটনা কোর্টের কাছে প্লেস করেছে। আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল
এবং বাচ্চা ছাদে ছিল। তো এই আমরা বলেছি, তারা এটা দেখাচ্ছিল যে বাচ্চাও রেহাই পাচ্ছে না। আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল, এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত। কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই। তো কে গুলি করেছে? যে ছাদে গুলি হয়েছে তার থেকে উপরের ছাদের থেকে তাকে গুলি করা হয়েছে, এ কথা আমরা কোর্টকে বলেছি। তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল, আমাকে বলতে দেন, রাস্তায় ছিল। অতএব গুলি করে থাকলে ছাদে, উচ্চ ছাদের থেকে গুলি আসবে, তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। এই তৃতীয় পক্ষ আমরা যা বলছি যে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ এই হাইজ্যাক করে নিয়ে গেছে, তার প্রমাণ হলো এই বাচ্চাকে কিল করার মধ্যে দিয়ে। এটা তো আপনারা হেলিকপ্টার থেকে স্পেসিফিক ভাবে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে কোনো গুলি হয় নাই। এতে পানি দেওয়া, গরম পানি দেওয়া হয়েছে এবং কাঁদুনে গ্যাস, এগুলো সাউন্ড গ্রেনেড এগুলো দেওয়া হয়েছে। এবং পত্রিকায় আসে নাই যে কোথাও দেখবেন না যে প্রথম আলো জানেন যে সরকারের এর বিপক্ষে বক্তব্য রাখে এবং তারা যতটা পারে এটা প্রথম আলো তাদের ফ্যাক্ট সব গোছায় টোছায় ছাপায়। সেখানে আমার কোথাও পত্রিকায় নাই যে সরকারের গুলিতে এই বাচ্চা মারা গেছে। সেটা তার কাছে তদন্ত হবে এবং সেটা স্পেসিফিক ভাবে বলা হবে। কেস নাম্বার হ্যাঁ, আমরা এই কেসের মধ্যে থাকতে চাচ্ছি। আমরা এই প্রত্যেকটা, আপনারা জানেন যে প্রত্যেকটা মার্ডার যেটা হয়েছে তার তদন্ত করা হবে এবং তদন্ত কমিশন অলরেডি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা প্রত্যেকটা মৃত্যুর কারণ এবং কে করেছে সেগুলো উদ্ঘাটন করবে। আন্দোলনকারী ছাত্রদের যে 6 জন সমন্বয়ক, তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে গতকালও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা, লাঠিচার্জ, গ্রেফতার, নির্যাতন চলেছে। শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নৃশংস হামলায় শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশপ্রেমী এই বিক্ষোভে ডাক দিয়েছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভেও সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ন্যাক্কারজনকভাবে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ক্ষমতাসীন দলের ক্যাডাররা। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহারায় নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডার জমায়েত করে ভীতিকর সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার। দেশে জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা, গ্রেপ্তার করা সরকারি অগণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা, দমন, নির্যাতন এবং অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিজেরাই এই বিষয়গুলো কভার করেছেন, লিখেছেন যে আন্দোলনকারী ছাত্রদের যে 6 জন সমন্বয়ক, তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে, সেই নাটকের যে বিষয়টা সেটা আপনারা নিজেরাই সবাই জানেন। আমি সেটাকে রিপিট করতে চাই না। শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছেই রাখতে চাই। সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি।
আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে, যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনারা সেটা গ্রহণ করেননি। আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউই গ্রহণ করেননি। আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনারা সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিল, আপনি যে দেখা হয়েছে তাদেরকে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে, তার মধ্যে নাহিদ পরনে আপনার একটা লুঙ্গি ছিল, সেটাকে ঢেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে। সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল, তারপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচণ্ড নির্যাতন, চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করলাম যে তাদের অভিভাবক কিছু আমি জানি না তারা কতজন অভিভাবক, তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে, ডাইনিং টেবিলে বসে একটা খাওয়ার নাটক তৈরি করা হয়েছে। এটা আপনার ডিবি অফিসের অবশ্য একটা নামই হয়ে গেছে, আপনার ভাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে। তো এগুলো কখন কোন কনে হয়, যখন আপনার এক ধরনের ব্যাংক্রাপসি যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে। আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে এই সমস্ত নাটক তৈরি করা? নিশ্চয়ই না। ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব, টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজের, এবং সেটা সরকারি নির্দিষ্ট করেন, সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয়। এখানে এই ধরনের একটা নাটক, একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার, আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে, একটা মস্করা সৃষ্টি করেছে। এবং যার শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য, সেই মন্তব্য আপনারা শুনেছেন, হাইকোর্টে খুব পরিষ্কার করে মন্তব্য করেছে যে এটা একটা জাতির সঙ্গে মস্করা করা হয়েছে। এরপরে তো আর কিছু থাকা উচিত নয়। এটাই খুবই পরিষ্কার বোঝা যায় যে আজকে এই ছাত্রদের নেতৃত্বকে আপনার এইভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তাদের যে মিথ্যা প্রচারণা চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায়। আজকে শোক দিবস পালন করেন, রসিকতা করেন জাতির সাথে। নাশকতার জন্য 10,000 20,000 গ্রেফতার করেছেন, 2.5 লক্ষ বলে আসামি, সম্ভবত শুধু ঢাকা শহরে। হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন? আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ, পুলিশের হাতে ইউনিফর্ম করা পুলিশ, জাতীয়মান প্রমাণ, তাদের গ্রেফতার করছেন না। নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই, কোনো ভিন্ন মতের দলের নেতার তো নির্দেশ দেখি নাই নাশকতা করো। হতে পারে না জড়িত আছে, কিন্তু কোনো প্রমাণ নাই এখনো। প্রমাণের আগেই 1000 দোষী গ্রেফতার করে ফেলেছেন। আর যেটা জাতীয়মান প্রমাণ, মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রধানমন্ত্রী, আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন। সরি, আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন, শুধু নিজেরটা বুঝেন। না হলে এই শত শত হত্যাকারী যারা আছে, শত শত মানুষকে যারা হত্যা করেছে, আমাদের প্রায় 100 শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে, 100 একটু কম হতে পারে, 70-80 জন। আপনি শ্রীলঙ্কাতে 10 জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলনে। 10 জন বিক্ষোভকারী মারা যাওয়ার পর উনি ক্ষমতা ছেড়ে চলে গেছেন। উনারও কম দম্ভ ছিল না, কম শক্তি ছিল না, কম সেনাবাহিনী ছিল না, কম পুলিশ ছিল না। আজকে 10 জন শুধু শিশু কিশোর মারা গেছে, শিশু মারা গেছে, শিশু 9 জন আর 10 জন তার কি? এই 10 জনের প্রায় কমপক্ষে 267 জন মানুষ মারা গেছে। আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করছে না, এটাই তো আপনার সৌভাগ্য। সেদিকে আমাদেরকে ধাবিত করেন না, হত্যাকারীর বিচার করে, বড়রুম কেন্দ্রিক টর্চার সেলের অবসান ঘটান, বিশ্ববিদ্যালয়ের সত্যিকারের অভিভাবক দায়িত্ব পালন করতে পারে। নীল দলেও ভালো শিক্ষক আছে, ভালো মানুষ আছে, তাদেরকে উপাচার্য নিয়োগ দেন। আজকে যে সমস্ত মন্ত্রীদের কথা বলা হয়েছে, আমরা দম্ভ দেখছি, গুলি বর্ষণের কথা বন্ধ শুনেছি। একজন মন্ত্রী নাকি বলেছে আপনারা চেক করবেন যে তাদের কাছে নাকি এত গুলি আছে, প্রতি সেকেন্ডে একটা করে গুলি করলেও 5 বছর শেষ হবে না।
এদেরকে আপনি বিচার না করতে পারেন, এদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেন, মানুষের বুকের ক্ষত দূর করেন, ক্রোধ দূর করেন, সব ঠিক হয়ে যাবে। মানুষকে আরো উত্তেজিত করে, মানুষকে আরো ক্ষত বাড়িয়ে আপনারা কিভাবে চান যে সবকিছু সবাই ভুলে যাবে? সবকিছু যদি আমরা ভুলে যাই তাহলে তো আমরা মুক্তিযুদ্ধ করতাম না, তাহলে তো আমরা 90-এর আন্দোলন করতাম না। আমি একটু লিগাল ইস্যুতে কথা বলি। আজকে আপনারা দেখেছেন ডাকসুর একজন নির্বাচিত প্রতিনিধি ভুয়া ভোটে নির্বাচিত না, ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে নির্বাচিত সভাপতি, সাবেক সভাপতি নুরুল হক নুরকে কিভাবে টর্চার করা হয়েছে রিমান্ডে। রিমান্ডে এই ধরনের টর্চার বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 35-এর সুস্পষ্ট লঙ্ঘন। রিমান্ডে নুরুল হক নাহিদকে যে অত্যাচার করা হয়েছে, তার সারা গায়ে আমরা যে আঘাতের চিহ্ন দেখেছি, এগুলি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আজকে রিমান্ডে নূরকে এইভাবে মারার পর আবার রিমান্ড দেয় আদালত। এটা কোন আদালত? আমি আইনের শিক্ষক, এটা কোন আদালত? সুপ্রিম কোর্টের কাছে আমার আহ্বান, প্রধান বিচারপতি আপনার কাছে আমার আহ্বান, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশনা রয়েছে রিমান্ডের ক্ষেত্রে, এই নির্দেশনা লঙ্ঘন করে নিম্ন আদালত কিভাবে আবার তাদেরকে রিমান্ডের আদেশ দিচ্ছে? আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করছে। যেই বিরোধী দলের ভিন্ন মতের যে মানুষই যায় তাকে রিমান্ডে দিয়ে দেয়। রিমান্ড দেওয়া কি বাংলাদেশের সাংবিধানিক আইনে পরিণত হয়েছে? রিমান্ডে দিতে হবে? নিম্ন আদালত কেন কাজ করতে পারছে না? নিম্ন আদালতের উপর আইন মন্ত্রণালয়ের একচ্ছত্র আধিপত্য কায়েম করা হচ্ছে লাস্ট রুলস এর মাধ্যমে। আমি উচ্চ আদালতের কাছে প্রার্থনা করব, আপনারা স্বতঃপ্রণোদিতভাবে অনেক ব্যবস্থা নিতে পারেন। গণস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসাধীন অবস্থায় জোর করে কেন সমন্বয়ককে তুলে নেওয়া হয়েছে? এডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকি, আপনারা সংবিধানের রক্ষক, আমাদের লাস্ট রিসোর্ট। আপনাদের কাছে আপিল করছি, সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা। ডিবি যদি নিরাপত্তার হেফাজতেও নিয়ে থাকে, আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা। চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে, আর্টিকেল 33 লঙ্ঘন করছে, আর্টিকেল 35 লঙ্ঘন করছে, গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে, চোখের সামনে করছে, দম্ভ ভরে করছে। উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি আপনারা স্বতঃপ্রণোদিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আরেকটা কথা বলে শেষ করছি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ। আজকে কোটা সংস্কার আন্দোলন না, এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র তরুণ জনতা আছে, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক। যারা তাদের উপর গুলি চালাচ্ছে, যারা অপপ্রচার চাচ্ছে, নির্যাতন করছে, গণগ্রেফতার করছে, তারা হচ্ছে 2024 সনের রাজাকার, কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শেষ কথা বলে কি করছি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আরেকটা ঐতিহাসিক ঘটনা ছিল। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন 7 মার্চের ভাষণে সম্ভবত, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আশা করি ঠিকভাবে বলেছি। আর বর্তমান সরকারে বঙ্গবন্ধুর উত্তরসূরিরা, আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে, রক্ত যখন নিয়েছি আরো রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্লিজ স্টপ ইট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত বিএনপির সন্ত্রাসী হামলায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার 30 জুলাই বিকেল 5টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন, তাদের সঙ্গে কথা বলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। গুরুতর আহতদের সঙ্গে কষ্ট প্রত্যক্ষ করে এবং বর্বরতার কথা শুনে আবেগাপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বুকটা খুলে দিয়ে গুলি করে মেরে ফেলেন আমাদেরকে। আমি হাইপার না তো, উনি হাইপার। দেখেন ওনাকে ধাক্কা দিচ্ছি আমি, জিজ্ঞেস করেন তো। এটুকু বলতে চাই যে সব অভিভাবকদেরকে আপনাদেরকে চেতনাকে জাগ্রত করুন, আপনি আপনার সন্তানের পাশে দাঁড়ান। গত 15 তারিখে আজ থেকে 14 দিন আগের কথা, 14-15 দিন আগে আমার বড় ছেলে পেটে অসুখ, তাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসছিলাম আমি ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এসে দেখি ওই যে কোটা সংস্কারের নিয়ে ওরা আহত অবস্থায়।
তো ওই মুহূর্তে আমি তো সাধারণ, আমি তো পক্ষ বিপক্ষে কেউ না, আজও না, কিন্তু আমি কিন্তু সাধারণ অভিভাবক হিসাবে এসেছি। তখন পরপর কয়েকবার অ্যাটাক হলো ঢাকা মেডিকেলের মধ্যে। আমার বড় ছেলেকে আমি নিয়ে আসছিলাম, ওই অ্যাটাকের কারণে আমার ছোট ছেলেটা পায়ে ইনজুর্ড হলো। তখন ঢাকা মেডিকেলের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল, ওনার কাছে বারবার আকুতি জানালাম যে আমাদেরকে নিরাপত্তা দেন। তখন উনি অসহায়ের মতো বলছেন আমি তো কিছু করতে পারছি না। এখন কথা হচ্ছে যখন অ্যাটাক হয় তখন প্রশাসন বলে আমরা কিছু করতে পারতেছি না, আর যখন আমরা সাধারণ মানুষ হিসাবে দাঁড়াইতে চাই তখন এত পুলিশে বাধা বা প্রশাসনের বাধা। এটা আমরা মানে কোথায়, আমাদেরকে গুলি করে মেরে ফেলেন, বুকটা খুলে দিয়ে গুলি করে মেরে ফেলেন আমাদেরকে। আমি তো কোটা পক্ষে বিপক্ষে বলছি না, আবার বলছি আমার সাধারণ সন্তান আহত হয়েছিল, সেই দুঃখ থেকে আমি এখানে আজকে আসতে বাধ্য হলাম। ভাই সামনে কি জানেন? ভাই মোবাইল সামনে, মোবাইলটা ক্যামেরাটা ইচ্ছি না, ফোনটা রাখতে যায়। আপনার টাইপটা নিয়ে এসেন, আপনার ওসিডি। আমি হাইপার না তো, উনি হাইপার। দেখেন ওনাকে ধাক্কা দিচ্ছি আমি, জিজ্ঞেস করেন তো। আপনি কিভাবে কথা বলতেছেন? যার মামলা করেন মানে? থামেন তো। না ধাক্কা তো আমিও খেয়েছি, সাংবাদিক।